কেমন চলছে ভোটের প্রস্তুতি, কি ভাবছেন ভোটাররা? এমন নানা বিষয়ে কথা বলতে ময়মনসিংহ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ কনিক। কনিক, একটু জানাবেন ভোটারদের প্রত্যাশা কেমন দেখছেন? মিলা, আমরা যে বিষয়টিকে রেখে মূলত আজকে রিপোর্টটি প্রচার করেছি, সেই বিষয়টির পাশাপাশি এই সামনের নির্বাচনের যে ভোটের পরিস্থিতি সেটি নিয়ে কি ভাবছেন ভোটাররা। আমার সাথে বেশ কয়েকজন ভোটার আছেন যারা যুক্ত হয়েছেন এবং এখানে বেশ কিছু প্রতিনিধিত্ব করছেন সামাজিকভাবে, সাংস্কৃতিকভাবে জুলাই আন্দোলনে, এবং যাদেরকে নিয়ে আজকে এই স্টোরিটির অন্যতম একটি উপাদান ছিল সেটি হচ্ছে তৃতীয় লিঙ্গের যে সমস্ত প্রতিনিধি যারা ছিলেন, সেই জায়গা থেকেও একজন এখানে এসেছেন। আমরা একে একে তাদের সাথে কথা বলবো। এর আগে একটি বিষয় জানিয়ে রাখি যে ময়মনসিংহ জেলা একটি পুরনো জেলা এবং এখানে 11টি আসন রয়েছে। এই 11টি আসনে প্রায় 48 লাখের মতো ভোটার রয়েছেন। আসছে নির্বাচনে যে নির্বাচনের ডামাডোল এখন শুরু হয়েছে, যেটি চলছে, সেই জায়গায় কিভাবে দেখছেন বিভিন্ন কমিউনিটির মানুষজন যারা আছেন তাদেরকে নিয়ে রাজনীতিবিদরা কি ভাবছেন, এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো। শুরুতেই আমরা একটু জানতে চাইবো তৃতীয় লিঙ্গের যিনি প্রতিনিধি আছেন এখানে, জান্নাত যিনি আছেন রোজ, তার কাছে জানতে চাইবো সামনের নির্বাচন নিয়ে আপনাদের ভাবনা কি, চিন্তা কি। ধন্যবাদ জানাই চ্যানেল 24 অ্যান্ড ভাইয়া আপনাকে আমাদের তৃতীয় লিঙ্গ মানুষদের ব্যথিত কষ্টগুলো শোনার জন্য। আর যদি বলেন রাজনীতি আমরাও ছিলাম এবং আমরাও বর্তমানেও আছি, আমরা চাই ভবিষ্যতেও থাকতে, কারণ আমরাও কিন্তু দেশের নাগরিক, আমরাও কিন্তু রক্ত মাংসে গড়া মানুষ। আমরাও আপনাদের মতো পরিবার থেকে জন্মগ্রহণ করেছি, কিন্তু আপনারা আমাদের দূরে সরিয়ে রেখেছেন, যার জন্য হয়তো আমরা আমাদের কষ্টের কথা, আমাদের সুখ দুঃখ সবকিছু মিলে কিন্তু আমরা ব্যথিতভাবে আছি। যেটা হচ্ছে আমাদের পরিবার যদি আমাদের গ্রহণ করত তাহলে কিন্তু আর আমরা এই যে রাস্তাঘাটে এই যে কার্যক্রম করতাম না। সরকারি যদি আমাদের সকল সুযোগ সুবিধা, হিউম্যান রাইটসের যেগুলো আছে, মৌলিক চাহিদা সব যদি পেতাম তাহলে কিন্তু আমরাও আর রাস্তাঘাটে এইসব কার্যক্রম করতাম না, কারণ আমরাও তো মানুষ। আমরাও চাই আপনাদের মতো সম্মান নিয়ে বাঁচতে এবং আপনাদের হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে সামনের দিকে আগাতে। সেই সুযোগগুলো যদি আপনারা করে দেন, এই রাজনীতি করে দেয়, এই সমাজ ব্যবস্থা করে দেয়, এই সরকার করে দেয়, তাহলে কিন্তু আমরাও পারি জনগণকে দেখিয়ে দিতে যে আমরাও মানুষ আর আমরাও সেইভাবে কাজ করতে। দিন শেষে সকলেই চিন্তা করা উচিত, আমাদের কমিউনিটিরাও একটা পরিবার থেকে জন্মগ্রহণ করেছে, তারাও বাঁচতে চায়, সুন্দরভাবে চলতে চায়। আর সেই চলার জন্য কিন্তু দরকার একটা সুন্দর কর্মক্ষেত্র। আর এই কর্মক্ষেত্র নেই বলেই কিন্তু আমরা আজকে রাস্তাঘাটে ভিক্ষাবৃত্তি করছি। আর এই ভিক্ষাবৃত্তি কিন্তু একটা সম্মানজনক কাজ না। আমরা অনেক কষ্টে না খেয়ে না পড়ে এটা করি, কারণ দিন শেষে সবার কিন্তু একটা চাহিদা আছে, যেমন পেটের ক্ষুধা। আর সেই ক্ষুধা নিবারণের জন্যই কিন্তু আমরা রাস্তায় নামি, এবং এই কাজ কিন্তু সম্মানের না, আপনারাও জানেন। কারো কাছে দুটো হাত পাতা এটা কিন্তু খুবই খারাপ বিষয়। তো এই যে দেখেন, আমি আজকে আপনাদের আন্দোলনে ছিলাম, সরকারের সাথে ছিলাম। এই যে ভোটের যে ইস্যুগুলো আছে আমাদের কিন্তু দেখেন পুরো বাংলাদেশে যদি আপনারা কাউন্ট করতে চান মাত্র 10,000 প্লাস আমাদের আইডেন্টি আছে যারা ভোটার। কিন্তু নিশ্চয়ই আমরা সেই বিষয়টি নিয়ে অবশ্যই আমরা আমাদের প্রতিবেদন তুলে ধরেছি। নিশ্চয়ই সরকারি ভাবেও সেটি ভাববে। আমরা একটু জানতে চাই, সুশীল সমাজের একজন প্রতিনিধি আছেন, পিছিয়ে পড়া যে সকল জনগোষ্ঠী আছে, অবহেলিত জনগোষ্ঠী আছে, তার মধ্যে তৃতীয় লিঙ্গের বিষয়টিও আছে। আপনারা কিভাবে দেখছেন রাজনীতিবিদদের সেক্ষেত্রে কি ধরনের ভাবনা থাকা দরকার? তা অনেকেই আছেন যারা অভিযোগ করেছেন ভোটের মাঠে তাদের কাছেই যাচ্ছেন না। আমি মনে করি যে বাংলাদেশের প্রতিটি ভোটার সম্মানের এবং গুরুত্বপূর্ণ, সে যেই জনগোষ্ঠীর হোক না কেন। আজকে প্রাসঙ্গিক ক্রমে এসেছে তৃতীয় লিঙ্গের। তা আমরা দেখেছি যে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী যারা আছেন তাদেরকে খুব অবজ্ঞার চোখে দেখা হয়। এখন সেই অবজ্ঞার চোখে দেখার সুযোগ নেই, তাদেরকে সুযোগ করে দিতে হবে। বিশেষ করে এই ভাবনাটি ভাবতে হবে রাষ্ট্রের যারা শীর্ষে আছেন তারা, বিশেষ করে রাজনীতিবিদরা ভোটের জন্য বিভিন্ন জনগোষ্ঠীর কাছে যায়, কিন্তু এই যে তৃতীয় জনগোষ্ঠী, যে তৃতীয় লিঙ্গের যে জনগোষ্ঠী আছে তাদের কাছে ভোটের জন্য যায় না। তো আমরা মনে করছি যে এদের যে কমিউনিটি ভোট, এরা সংখ্যায় যতটুকু হোক, একটি ভোট যেভাবে পাস ফেল নির্ধারণ করে দেয়, একটি ভোটের জন্য একজন মানুষ পাস করে, এদের সংখ্যাও কিন্তু অনেক। তাই এই জনগোষ্ঠীকে অধিকতর গুরুত্ব দিয়ে এদেরকে আগামী পরিকল্পনায় এদের জন্য আনতে হবে। এটার পাশাপাশি আমি আরেকটি প্রসঙ্গ টানবো যে বাংলাদেশে এখন
প্রচুর প্রতিবন্ধী মানুষ আছেন যারা শারীরিকভাবে প্রতিবন্ধী, তারা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে না। এই শারীরিক প্রতিবন্ধী যারা আছেন তাদের ভোটটিও খুব গুরুত্বপূর্ণ। এরা যেন ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে। এই প্রতিবন্ধীদের জন্য যেহেতু এখন তালিকাভুক্ত আছে, এই প্রতিবন্ধীরা যেন ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে, সেই জন্য নির্বাচন কমিশন থেকে যেন তাদের জন্য ভোট কেন্দ্রে গিয়ে স্বাচ্ছন্দ্যে তারা ভোট দিতে পারে, এই বিষয়টি যেন তারা গুরুত্বের সঙ্গে দেখে। ধন্যবাদ। নিশ্চয়ই আমাদের সাথে এখানে জুলাই আন্দোলনে যারা ছিলেন এরকম বেশ কয়েকজন আছেন। এবারে প্রথমবারের মতো কিছু নতুন ভোটার আছেন, আমি তাদের কাছেও একটু জানতে চাইবো। নিশ্চয়ই সামনে নির্বাচন আসছে, ভোটের যে একটি আনন্দ উৎসবের যে জায়গা, সেই জায়গায় কিভাবে দেখছেন আপনারা? জি, আমাদের জন্য এটা প্রথমবার, যেহেতু আমরা নতুন ভোটার, আমাদের জন্য খুবই আনন্দের বিষয় যে আমরা এবার মানে নিরাপদে ভোট দিতে পারবো। তো আমি মনে করি যে আমরা সকলে যদি সুষ্ঠুভাবে ভোট দিতে পারি, এইটা মানে যারা দায়িত্বরত আছে তাদের কাছে অনুরোধ যে আমরা যদি সকলেই সুন্দরভাবে ভোটটা দিতে পারি, সুষ্ঠুভাবে যেন ভোটটা দিতে পারি। ধন্যবাদ। নিশ্চয়ই এখানে আরো বেশ কয়েকজন আছেন যারা জুলাই আন্দোলনে ছিলেন এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথেও কাজ করছেন। আমরা একজনের সাথে কথা বলতে চাই। ময়মনসিংহের প্রেক্ষাপটে যদি আমরা বলি যে আপনারা যারা ভোটাররা আছেন, কোন জায়গায় আসলে রাজনীতিবিদদের সবার আগে গুরুত্ব দেওয়া দরকার, সামনে নির্বাচনে যারা জনপ্রতিনিধি হবেন তাদের কাছেই বা আপনাদের প্রত্যাশাটা কি? আসলে বর্তমান প্রজন্ম মানুষকে, আমরা যেমন সিটি স্ক্যান এমআরআই করি, বর্তমান প্রজন্ম একজন রাজনীতিবিদকে সিটি স্ক্যান এমআরআই করার যোগ্যতা আছে। যে আগের মতো কেউ যদি মানে কোনো একটা আহামুখী বক্তব্য বা কিছু একটা বলে ভোট নেবে, এই সুযোগটা বর্তমান প্রজন্মের কাছে নেই। কারণ এখন প্রায় কয়েক কোটি ভোটার আছে বর্তমান প্রজন্ম। প্রত্যেক রাজনীতিবিদদের উচিত যে কিছু বলার আগে এবং কিছু করার আগে ভাবা উচিত, কারণ তারা সবসময় এটার গুরুত্ব দিচ্ছে। এই জন্য প্রত্যেকটা রাজনীতিবিদের অন্তত নিজের কথা বলার ক্ষেত্রে এবং নিজের কাজের ক্ষেত্রে আগে চিন্তা করতে হবে আমাকে কি করতে হবে। যদি সে সত্য এবং বাস্তবধর্মী কথা বলতে পারে, তবে এই প্রজন্ম ভোট দেবে, নতুবা ভোটের সময় ঠিকই তাদের ভোটগুলো অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে। এটাই হচ্ছে বর্তমান প্রজন্মে। আর পাশাপাশি হচ্ছে আপনি এবার যারা ভোট দিবে, আমরা প্রায় 3 কোটির উপরে নতুন ভোটার আছে। যারা ভোট দিবে প্রত্যেকটা ভোটারেই খুব ভালো করে বিচক্ষণভাবে দেখতেছে আসলে কারা শুধুমাত্র রাজনৈতিক অথবা ভোটের আগে মানুষকে উৎসাহ এবং মানুষকে জানান দেওয়ার জন্য তারা কথা বলে, কিন্তু পরবর্তীতে কারো কাছে খোঁজখবর নেয় না। এটা আহত মানুষগুলাই হোক বা বিভিন্ন প্রজন্মের লোকগুলো বা বিভিন্ন গোষ্ঠী হোক, যা ধর্মভেদে, এটা যাতে সবার কাছেই সঠিক থাকে এবং বাস্তব কথা বলে, এটাই হচ্ছে আমাদের সবার প্রত্যাশা। নিশ্চয়ই আমরা আরেকজন ভোটারের কাছে যাচ্ছি। একটু জানাবেন যে আসলে যারা শিক্ষার্থীরা যারা আছেন, যারা পড়াশোনা আপনারা করছেন, ময়মনসিংহের ক্ষেত্রে কোন জায়গায় আসলে গুরুত্ব দেওয়া দরকার বলে মনে করছেন যারা প্রার্থী হয়েছেন তাদের কাছে? আমাদের ময়মনসিংহ নগরীতে শিক্ষার্থী যারা আছেন, আমাদের উন্নত বিশ্বে আমরা দেখতে পাই যে আমরা শুধু টিউশন মুখর আর কি, টিউশন পাওয়া সবার ক্ষেত্রে সম্ভব না। টিউশনের পাশাপাশি আমাদের কিছু কর্মসংস্থানের ব্যবস্থা পার্ট টাইম কেন্দ্রিক যদি কিছু করে দেওয়া যায়, তাহলে আমাদের শিক্ষার্থীদের জন্য খুব বেশি উপকৃত হয় এই বিষয়টা। ধন্যবাদ আপনাকে। মিলা, যদি আমি একটু জানানোর চেষ্টা করি বা সার্বিকভাবে যদি একটু বলার চেষ্টা করি যে বিষয়টি উঠে এসেছে, দিন শেষে প্রত্যেকের জায়গা থেকে যারা রাজনীতি করছেন তারা শুধুমাত্র তাদের কথার মধ্যে সীমাবদ্ধ না থেকে তারা যেন অন্তত পক্ষে মানুষের কল্যাণে কাজ করে। পাশাপাশি অবহেলিত অনেক জনগোষ্ঠী আছে, সেই জনগোষ্ঠীকে কিভাবে জনসম্পদে পরিণত করা যায় সেই বিষয়টির উপর গুরুত্ব দিবে। পাশাপাশি নিরাপদ নগরী গড়তে, নিরাপদ জেলা গড়তে, নিরাপদ দেশ গড়তে তারা যেন অগ্রণী ভূমিকা পালন করেন এবং এলাকার উন্নয়নের জন্য সর্বাত্মকভাবে তারা চেষ্টা করেন। আগামী দিনে যারা নির্বাচন করবেন তারা যেন তাদের কথা রাখেন, এটি কিন্তু এখনকার এই যারা আছেন আমাদের সাথে তাদের কথাই ফুটে উঠেছে। অনেক ধন্যবাদ আপনাকে।